জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল ডয়েচ বেলের তথ্য বলছে 2011 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছেন 1086 জন। শুধুমাত্র চলতি বছর প্রথম 7 মাসে মারা গিয়েছেন 32 জন। এর মাঝে খোদ রাজধানী ঢাকাতেই মারা গিয়েছেন 16 জন। গণপিটুনি বা মব লিঞ্চিংয়ের যখন এই উদ্বেগজনক পরিসংখ্যান, তখন আরেক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মব জাস্টিস। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার মব জাস্টিসের প্রতি দিয়েছে কঠোর বার্তা। এই নিয়ে সচেতন নাগরিকরা কি ভাবছেন, কিভাবে এই হঠকারী প্রবণতা থেকে বেরিয়ে আসা যায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দেশের আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসএটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় আজ এসেছে রাজধানীর পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সব সময়। আলোচনা ও সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে? কেমন হচ্ছে এই যে সাম্প্রতিক সময় আমরা দেখতেছি অনেক মব জাস্টিস হচ্ছে, সবাই এটা নিয়ে একটু শঙ্কা বিব্রত এরকম প্রকাশ করতেছে, আপনার কি মনে হয়? আপনি যেটা বললেন যে 2011 থেকে 24-এ 1086 জন, তো সেই তুলনায় আপনার 5ই আগস্টের পর তো কোনো থানা কাজ করছে না, আইন শৃঙ্খলা বাহিনী নাই, র্যাব নাই, কেউ নাই। সেই হিসেবে আপনার আই থিঙ্ক এটা নর্মাল, কারণ এটা সবসময় ঘটে আসছে। যখন ল এনফোর্সমেন্ট এজেন্সির অ্যাবসেন্স থাকবে, একটা ভ্যাকুয়াম থাকবে, শূন্যতা থাকবে, এই সুযোগটাই এই জিনিসটা হচ্ছে। এই সুযোগটা আগে তো ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকা অবস্থায় হচ্ছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশে যেটা হয়েছে, ছেলে ধরা হিসেবে স্কুলে বাংলা কলেজের 6 শিক্ষার্থীকে গণপিটুনিতে মারা হয়েছিল। আবার আমরা দেখলাম যে এক মা রেনু 2019-এ বাড্ডাতে মেরে ফেললো। ও তো বাচ্চা আনতে গেছিল, তখন তো আইন শৃঙ্খলা বাহিনী ছিল। কোনো উদ্দেশ্য প্রণোদিত সরকারকে ব্যর্থ করার জন্য হয়তো কোনো একটা চক্র এটার পেছনে ইন্ধন দিতে পারে। সাম্প্রতিক সময় আমরা দেখছি স্কুলগুলোতে, কলেজগুলোতে অনেক মব জাস্টিস হয়েছে, বিষয়টাকে আপনি কেমন ধরে দেখেন? ওরা ছিল বাচ্চা মানুষ, ওরা অনেক সময় এটা বোঝো না যে এটা আমাদের এই আইনটা আমাদের হাতে তুলে নেওয়া উচিত না। এটা আসলে মব জাস্টিস অনেক আগে থেকেই পৃথিবীতে, কেন বাংলাদেশে কেন পৃথিবীতে হয়েছে। বাংলাদেশে এখন তো আপনাদের মিডিয়া যে যোগ, মিডিয়ায় আমরা দেখতে পাই এখন যে কোথায় কি হচ্ছে, কিন্তু আগে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি নাই, দেখতেও পারি নাই কি হচ্ছে। আসলে এটার জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দোষ দিয়ে লাভ হবে না, আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনি যেন একজন অভিভাবক হিসেবেও তো আসলে এই জায়গায় অভিভাবকদের একটা রোল প্লে আছে, কারণ সন্তানদের সাথে অভিভাবকদের একটা কমিউনিকেশন আছে। আমি একটা জার্মানির একটা জানি, ওরা বাসার মধ্যে একটা ছেলে মেয়ে কিভাবে আচরণ করবে উইথ ফাদার মাদার রুমে ঘুমায় থাকলে সেখানে সে যাবে না, তাকে নক করে বাসায় যেতে হবে। এই অ্যাওয়ারনেসটা কিন্তু ওই স্কুলের মধ্যে শিখিয়ে দিচ্ছে যে আমার লাইফটা কেমন করে আমি গড়ে তুলবো, আমার বাচ্চা কিভাবে গড়ে তুলবে। আসলে স্কুল কলেজে এই শিক্ষাগুলি আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে আসা উচিত। আমাদের শিক্ষার্থীদের এই আচরণ, এই অসহিষ্ণুতা, এটার পেছনে শিক্ষকরাও দায়ী, কারণ শিক্ষা ব্যবস্থায় গত 1.5 দশক যেরকম শিক্ষা ব্যবস্থা ছিল, আসলে যে মানুষ গড়ার কারিগর তৈরি হয়েছে কিনা আপনি কি মনে করেন? 15 বছর একটা রাষ্ট্র পরিচালনা করে গেলে এবং তার যেই পরিণত শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতির আলোকে সে মূলত আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইভাবে গড়ে তুলতে পারে নাই। এটা আমি বলবো এই কারণে যে আমাদের যে একটা ধর্মীয় শিক্ষা বই ছিল, সেই বইটাকে তারা অপশনাল করে দিছে, মন চাইলে পড়ো, নাইলে পড়ো না। তো যেহেতু আমাদের এটা ধর্মীয় শিক্ষা বই, আমরা সবসময় ধর্মকর্ম পালন করি, মোটামুটি একটা ধারণা আছে পড়লেই পারবো, তো ছেলেপেলেরা ওইটাকে এই যে একটা ইগনোর তাদের মনের মধ্যে সরকার গেঁথে দিছে, এই যে ধর্মীয় মূল্যবোধ থেকে নৈতিক শিক্ষাটা সে গ্রহণ করবে, সেই শিক্ষাটা সে গ্রহণ করতে পারে নাই। তো আমরা প্রতিষ্ঠানেও নৈতিক শিক্ষা পেলাম না, তারপরে আমাদের পরিবারগুলো 100% ইসলামিক মাইন্ডের না। তো সঙ্গত কারণে পরিবার থেকেও আমরা সবাই নৈতিক শিক্ষাটা পাচ্ছি না, পরিবারেও নৈতিক শিক্ষা পেলাম না, স্কুলেও পেলাম না। থার্ডলি আমি মনে করি এখানে মিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে। মিডিয়া যদি এই নৈতিক শিক্ষাটা, এই বিশেষ করে মব জাস্টিসের যে বিষয়গুলো এখানে আসছে, যে একটা মানুষ সে সুস্থ হোক অসুস্থ হোক, সে ভালো মানুষ হোক বা অপরাধী হোক, তাকে তো আমি নিজে বা অনেক মানুষ একত্রিত হয়ে তাকে পিটাইয়া বা বিভিন্ন ওয়েতে হত্যা করতে পারি না। কারণ হচ্ছে আমি যদি হত্যা করি তাহলে আমি নিজেই আইন হাতে তুলে নিলাম, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই। উনি যেমন বলছেন যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নাই, যেহেতু আইন প্রশাসন আছে, রাষ্ট্র আছে। আসলে কি রাষ্ট্রযন্ত্র এমনই একটা অবস্থাপনার মধ্যে ছিল দীর্ঘ 15 বছর,
কেউ কোনো সুবিচার পায়নি। তাদের মানে পুলিশ বাহিনী কোন, র্যাব বাহিনী কোন, মানে এই যারা এমনই একটা অবস্থা, ওই সরকারের বাইরে কোনো কথা বলার এখতিয়ার তাদের ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সরকার যা বলতো তারা সেই কাজ দলীয় বাহিনীর মতো কাজ করছে। সারা বাংলাদেশে এই ধরনের অবস্থা কোনো সরকারে আমলে ছিল না। পূর্বে যে সরকার যারা ছিল, যারা ক্ষমতায় ছিল, সেই সব সরকারের আমলাদের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে, তার আত্মীয় স্বজন, এবং ইভেন কি তিনি বলছে যে আমরা পিয়ন, আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে একটা প্রধানমন্ত্রীর তার কথা যদি এটা হয়, তার পিয়নের যদি এই অবস্থা হয়, তার মন্ত্রী ক্যাবিনেট কি অবস্থা, সারা বাংলাদেশ তার অনুভব আপনি বুঝতে পারতেছেন। এবং সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা, এবং যার জের ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় আমরা জানি যে গণতন্ত্রের সূতিকাগার, সেখানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রাজনীতি নিষিদ্ধ হলো। বিষয়টা কেমন দেখছেন? বিষয়টা আসলে রাজনীতি নিষিদ্ধ করার সাথে এটার সাথে জড়িত না। রাজনীতির ওয়েতে চলবে। আর ছাত্রদের যে আপনাকে যেটাকে বলে নৈতিক শিক্ষা, যে জিনিসটা বড় ভাই বললেন, নৈতিক শিক্ষাটা আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। মূল্যবোধ তাদেরকে শেখানো হয়নি, যার কারণে আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া বা এই যে মব জাস্টিস যেটা হচ্ছে, এটা জাস্ট তাদের সেই শিক্ষাটা তারা পায় নাই। এবং আওয়ামী লীগ 15 বছরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সমস্ত কিছু, পুলিশ প্রশাসন বলেন, সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে। আদালত সব কিছু ধ্বংস করে ফেলছে। এইগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসলে এই দেশটা যদি মানুষ যদি চিন্তা করে যে না, গতানুগতিক রাজনীতি, পলিটিক্স এই দেশে আর চলবে না, আমাদের মেন্টালিটি যদি চেঞ্জ হয়, সেই চাঁদাবাজি, সেই দখলবাজি, অনেক কিছুই চেঞ্জ হবে। মানুষের মেন্টাল পরিস্থিতিটাই তাকে নিয়ন্ত্রণ করবে। নিজে সংস্কার, এই যে যেমন ইলেকশন কমিশন বা দুর্নীতি দমন কমিশন, এটা সেটা সংস্কার করে লাভ নেই। উনি একটা দারুণ কথা বলছেন যে আজকে রাষ্ট্র কাঠামোর সংস্কারের পাশাপাশি মানসিকতার সংস্কারটা দরকার। আপনার মূল্যায়নটা কি? আমি সেই কথাই বলতেছিলাম যে পলিটিক্স কেন মানুষ করে, পলিটিক্স মানুষের চাহিদাটাকে একটা জায়গায় নিয়ে পৌঁছায় দেয়। আমি সাধারণ পাবলিক, আমি কিছু করতে পারবো না। একটা পলিটিশিয়ান, তারা ঐক্যবদ্ধ, রাষ্ট্র চালায়, তারা অনেক কিছু করতে পারবে। আমাদের নৈতিক শিক্ষা দরকার। আমরা ছোটবেলা করেছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি, সেই শিক্ষা আছে এখন নাই। এরকম আমাদের এইভাবে মব জাস্টিস চলবে না, করবো না, এটা করে কোনো লাভ হবে না। যদি আমরা একবারে গোড়া থেকে আমরা যদি সেই ব্যবস্থাটা করে দিতে, আমাদের যে শিশুরা থাকবে, যে বাচ্চারা হবে, ওরা যেন শিখতে পারে যে আমি এটা করা উচিত না আমার। এইভাবে আমাদের যখন আমাদের মেন্টালিটি গড়ে উঠবে, অটোমেটিকলি চলে যাবে। উনি যেমনটি বলছিলেন, একদম শেকড় থেকে শুরু করতে হবে। আমরা জানি কিন্তু একটা শিশুর মানসিকতার যে বিকাশ, সেটা কিন্তু 7 থেকে 12 এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেটা আগে করতাম, যে আমরা শপথ পাঠ করতাম, আমি শপথ করতেছি যে দেশের সেবায় নিজকে নিয়োজিত রাখবো, সদা সত্য কথা বলবো, এই চর্চাগুলো কি আমাদের হারায় গেছে অনেকটা? এটিকে আবার ফিরে নিয়ে আসা দরকার কিনা? যে গোড়া থেকে আমাদের মানে ফাউন্ডেশনটা দিতে হবে, পরিবার থেকে দিতে হবে। মানে আমাদের প্রত্যেকটা মানুষের, আমরা যেন শিশু হিসেবে জন্ম নেই, আমাদের পিতামাতা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের পিতামাতা। তো পিতামাতা আমাদের এই 1 থেকে 10 বছরের মধ্যে যে শিক্ষাটা দেয়, এই শিক্ষাটা সবসময় আমাদের মনের মধ্যে গেঁথে থাকে, সারা জীবন থাকে। এটা কখনোই ডিলিট হয় না, মুছে যায় না। পিতা সন্তানের রোল মডেল করে, রোল প্লে করে। তো এরপরে আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে মিশি। বন্ধু বান্ধবের বিশাল একটা প্রভাব থাকে একটা শিশুর উপর। বন্ধুর থেকে আমরা শিখি, বন্ধু কি করতেছে এটা শিখি। এখন আমরা একটা শিশুকে কেমন বন্ধুর সাথে আমরা মিশতে দিব? উনি বলছেন যে সঙ্গ একটা বড় বিষয়, এর সাথে আপনি কিছু যোগ করবেন? আসলে বাস্তবতা এটা যে সঙ্গ একটা মানে এমনই একটা জিনিস, একটা পরিবেশ তৈরি করে। যদি কোনো একটা ছেলে মসজিদ মাদ্রাসার ছেলের সাথে চলে, তার ওই ধর্মের প্রতি একটা আসা যায় যে না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বা আমার সর্বদা সত্য কথা বলতে হবে। আর যদি আমি একটা মানে খারাপ পরিবেশ সাথে, যেমন বর্তমান অবস্থা যে দেশের মাদক সেবক, তারা মানে এক ওসির মেয়ে তার বাবাকে হত্যা করে ফেললো। তখন সে মাদক সেবক ছিল, তার ব্রেনে কোনো কাজ করতো না। ঠিক তদ্রূপ আমাদের ছেলে মেয়ে যদি মাদক সেবক করে, তাহলে তারা ভিন্ন পথে চলবে, কিন্তু সেটা বাস্তবিকতা সে
পথে চলতে পারবে না। একজন হিন্দু টিচার মুসলমানের ধর্ম পড়ায়, এটা আপনারা দেখেছেন অনেক পত্রিকার মধ্যে, টিচার সেখানে মুসলমান টিচার মুসলমান ধর্ম সম্পর্কে তো ওই হিন্দু লোক বুঝবে না, কিন্তু সেখানে মুসলমান টিচার নাই, হিন্দু দিয়ে তার মুসলমান ধর্মেরই পড়াইতেছে। যেমন ওনার কথা পাইছি, উনি যেমনটি বলতেছেন যাতে সঙ্গদোষে লোহা ভাসে, আপনি কি আর কিছু যোগ করবেন নাকি? না, এটা ঠিক আছে। আপনার পরিবেশ, আপনার পারিপার্শ্বিকতা, বাসা থেকে তারপর বের হওয়ার পরে পারিপার্শ্বিকতা, সেই এনভায়রনমেন্টটা যদি আপনার নেগেটিভ মেন্টালিটির হয়, তাহলে তার মধ্যে ওইটা অপরাধ, অর্থাৎ অপরাধীর সাথে মিশলে নিজেকেও অপরাধ করার প্রবণতা বেড়ে যেতে পারে। সুতরাং সমাজকে আপনার বদলে ফেলতে হলে ওই যে আগেই তো বলছি যে মানসিকভাবে সবাইকে প্রস্তুতি নিতে হবে, সেটা শিক্ষা দিতে হবে। এই যে সামনের দিনে যে আমরা আস্তে আস্তে রাষ্ট্র কাঠামো সংস্কার করতেছি, এই সরকার প্রাণান্তকর চেষ্টা করতেছে, এই কেমন হচ্ছে আসলে কাজের গতি কেমন, সন্তোষজনক? একটু বোধহয় গতি বাড়ানো উচিত, কারণ তারা তো একটা সময় নির্বাচন দিয়ে তাদের চলে যেতে হবে। তো সুতরাং এটা লেন্দি করে নির্বাচিত যত তাড়াতাড়ি সম্ভব, মানে দ্রুত আপনার 3 মাস সংস্কার, তারপর 3 মাস নির্বাচনের জন্য সময় নিয়ে 6-7 মাসের মধ্যে আমার মনে হয় এটা হ্যান্ড ওভার করে দিলে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকলে একটা জবাবদিহিতা থাকে। এখন তো সেই জবাবদিহিতাটা থাকছে না, যার জন্য আমার মনে হয়। কিন্তু আসলে নির্বাচিত না হয়েও কিন্তু এরা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কিন্তু সরকারে আসছেন, কারণ তারা কেউ ইচ্ছায় আসেন নাই। এটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার জনগণের সাপোর্ট নিয়ে আসছে, এবং এই সরকার যাতে ব্যর্থ হয় একটা মহল চেষ্টা করতেছে। উনি যেমনটি বলছেন যে এখনো ষড়যন্ত্র হচ্ছে, তার মানে কি এই সরকারের ভাবমূর্তি কিংবা ব্যর্থ করার জন্য আপনার কি মনে হয় বিভেদের ষড়যন্ত্র হচ্ছে? আসলে ষড়যন্ত্র এটা এরকম একটা জিনিস, এটা আজকাল সবসময় হয়ে আসছে, এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করেই তো আমাদের দেশ চালাইতে হবে। এখানে যারা আছে, এখানে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর ওই কি বলে এই অন্তর্বর্তী সরকার বলেন, তারা জনগণের একটা কি বলে চাহিদার উপরে ভিত্তি করে তারা কিন্তু এখানে আসছে। তাদের সহযোগিতা আমরা তো করবই, এবং আমরা আশা করি তারা পারবে। কারণ কি, যারা রাজনীতি করে, রাজনীতিবিদদের মাঠে যাইতে হয় অনেক সময় একটা খারাপ কাজ করে সে বাধা দিতে পারে, বাধা দিতে অনেক সময় সমস্যা ফেস করে। তারা তো রাজনীতি ব্যক্তি না, তারা তাদের সঠিক কাজটা করার একটা সুযোগ এখানে রয়ে গেছে। আর আমি একটু মাদক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো, আমরা দেখতে পাই যে একটা ছেলে মাদক খাইছে, ওরা নিয়ে জেলে দিয়ে দিল, 3 দিন জেল, 7 দিন জেল, 2 মাস জেল। ফলে কি হলো, ওই আর্নিং করতো, ওই ছেলেটা যে আর্ন করে সংসার চালাতে হচ্ছে, সংসারটা সাফার হচ্ছে। আসলে এটা কেউ আমরা দেখি না, এটা বলারও মনে কেউই নেই। একটা টিনেজার ছেলে, ও তো বোঝে না, ওর লাইফ সম্বন্ধে এখনো মূল্যায়ন করার হয় নাই, সমর্থন হয় নাই। ওই মাদক পাচ্ছে, খাইলে মজাই লাগতেছে। অরিজিনালি আমাদের গোড়ায় হাত দিতে হবে, মাদক যাতে ওখান থেকে না আসতে পারে, সেই মধ্যে যে মাদক আসে কি। উনি বলতেছেন যে এই যে আগামী দিনের রাষ্ট্র গড়ার কারিগরদের যদি আমরা যোগ্যভাবে তৈরি করতে চাই, অবশ্যই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। মাদক নির্মূলের জন্য মাদকের কুঠারে আঘাত করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেই রাষ্ট্র আছে, রাষ্ট্র যে বর্ডারে এই মাদকের কারখানা স্থাপন করা হয়েছে, সেইখান থেকে আমাদের দেশে মাদকগুলো চলে আসতেছে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে। তো আমাদের যে বর্ডার গার্ড বাহিনী আছে, তারা আমি মনে করি অবশ্যই যথাযথভাবে এখানে দায়িত্ব পালন করতেছে না। সে যদি তার রোলটা প্লে করতো আমাদের বর্ডার গার্ড বাহিনী, তাহলে কিন্তু মাদকগুলো দেশে আসতে পারত। এই বর্ডার গার্ড বাহিনী এই মাদক ঢুকতে সহযোগিতা করে ঘুষ খেয়ে। তো আমরা যদি এটা বন্ধ করতে পারি, তাহলে আমাদের যুব সমাজকে আমরা একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানব সম্পদে পরিণত করতে পারবো। তখন সম্পদ তৈরি হয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে। মাদক মুক্ত সমাজ গঠনটাকে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে। ওনার সাথে আমি একমত। বাংলাদেশে যাতে মাদক পাচার না হয়, আমার মনে সেই ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিকলি দেশ সুন্দর হয়ে যাবে। তখন মাদকে খাওয়ারও সে সুযোগ পাবে না, অপরাধ করতে সুযোগ পাবে না। সমস্ত কিছুর মূল হইল মাদক। আচ্ছা, আপনার কথা বলছি, উনি যেমনটি বলছিলেন, আচ্ছা শুধু মাদকের প্রবেশ ঠেকা আর কি, প্রবেশটা বন্ধ করলে কি হবে, নাকি পাশাপাশি আমাদের সুস্থ সামাজিক যে চর্চাগুলো, বিনোদনের যে চর্চাগুলো, সেগুলো দরকার? একটা জিনিস আপনি দেখেন, উন্নত বিশ্বগুলো আমাদের দেশে যেই মাদকের প্রতি তরুণ সমাজ যেটার প্রতি আসক্ত, সেটা খেলে কিন্তু মরণ ব্যাধি হচ্ছে।
এবং ইয়াবা এবং হিরোইন অলমোস্ট একটা মানুষের জীবনটাকে ধ্বংস করে ফেলে। কিন্তু আদার্স যে মাদক, যেটাকে আমরা অ্যালকোহল বা আদার্স যেগুলো ক্যানাবিস দেখা যাচ্ছে ইউএস, তারপর কানাডা আগে অবৈধ ছিল, এখন বৈধ করে দিচ্ছে। তারপরে জাপান, হ্যাঁ, জাপানের লোকেরা এক সময় বাংলাদেশে আসতো ক্যানাবিস খেতে, তো এখন জাপান এটা ওপেন করে দিছে, যে থেকে আমাদের দেশের লোক বিদেশে যায় এটা খেতে। আর এটা আমার মনে হয় যে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো ব্যান্ড করে, আর যেগুলো স্বাস্থ্যের জন্য পরিমিত পরিমাণ খাওয়া যায় সেটার একটা লাইসেন্স করে দেওয়া যেতে পারে। বিশেষ করে অর্থোপেডিক্স পেশেন্টদের একটা ওষুধ হিসেবে কাজ করে সেটা, যাদের বিশেষ করে হাড়ের ক্ষয় রোগ সহ বিভিন্ন রোগের। আপনি যে ক্যাপসুলটা খাচ্ছেন সেই ক্যাপসুলটার মধ্যেও তো কিন্তু আপনার ড্রাগ থাকে, অ্যালকোহল জাতীয় কিছু থাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। আপনি আচ্ছা, যেটাকে নিষিদ্ধ করবেন, যে বইটা নিষিদ্ধ করবেন, যে সিনেমাটাকে নিষিদ্ধ করবেন, সেটাই মানুষ গোপনে দেখবে। হ্যাঁ, আসলে ওপেন রাখেন, দেখবেন মানুষ খাবে না এটা। আমাদের খেলাধুলার মাঠ নাই, আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার, আমাদের সিনেমা হলগুলো বন্ধ, মার্কেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে করণীয়টা কি? এই ক্ষেত্রে আসলে আপনি খুব একটা যে চেঞ্জ করতে পারবেন, এখন মাঠ করে দিলেও যে ওরা মাঠে যাবে আমার কাছে মনে হয় না। ওদের জীবনটাই মোবাইলের গেম, মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলিতে চলে আসে। কিন্তু তারপরে আমার মনে হয় ওদেরকে প্রতিটা ইউনিয়নে অ্যাটলিস্ট জিমন্যাসিয়ামের মতো, ইনডোর স্টেডিয়ামের মতো, এখন ছেলেগুলো তো জিমের ব্যাপারে খুব আগ্রহী। ভিতরে ব্যাডমিন্টন কোর্টও থাকলো, টেবিল টেনিস কোর্ট থাকলো, ওরা যেটাই আগ্রহী। যুব ক্রীড়ার ঘোষণাও আসছে যে তারা কিন্তু বিশ্বের সবচেয়ে আধুনিক ক্রীড়া প্রতিষ্ঠান ইনস্টিটিউট বানানোর ঘোষণা দিয়েছে কিন্তু এরই মধ্যে। আপনার কাছে জানতে চাই এর সাথে আর কি যোগ করা যায় আসলে? এক নম্বর হলো যে ইজি এন্ট্রান্স কোথায়, এটা খুঁজতে হবে। এখন যখন আমার খেলার মাঠ ঠিক নাই, আমার কি বলে পরিবেশ বলে যে আমি নেশা খেলে আমি একটু হাওয়ায় ঘুরতে পারবো, ভালো লাগবে শর্ট টাইমিং, তা এটা হলো ইজি এন্ট্রান্স, ওখানে চলে যাচ্ছে। এই জন্য আপনি এটা বন্ধ করেন, আমার মনে হয় 80% ক্রাইম বাংলাদেশ থেকে চলে যাবে, শুধু মাদক যদি আপনি নিয়ন্ত্রণ করেন। ইভেন আমার মনে হয় অনেক থানায় কাজও থাকবে না। যে মাফিয়া সিন্ডিকেট এতটাই ক্ষমতাশালী যে তাদের টাচ করা যায় না, উনি বলতেছেন। আসলে এই মাফিয়া মূলত এখানে মাদক ব্যবসা যারা করে তাদের সাথে একটা রাজনৈতিক ইনভলভমেন্ট আছে। তো যারা সংসদীয় আসনের, আমি বলবো এমপি, তারপরে একটু নিচের লেভেলে আসি, যারা ওই চেয়ারম্যান থাকে, তার এলাকার ওই নেতারা থাকে, এরা মূলত এই সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসাটাকে চালায় থাকে। এই কারণে দেখা যায় পুলিশে ধরলে ফোন দেয়, এটা আমার মাল ছাইরা দেয়। উনি বলতেছে জনপ্রতিনিধিদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আসলে উনি যে কথাটা বলছে এটার সাথে আমি একমত। কারণ আজকে আমাদের এলাকা যে মনে করেন এখানে ইউপি চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান সাহেব শক্তভাবে যদি ধরে যে না কোনো মাদক চলবে না, তাহলে কিন্তু মাদক চলতে পারে না। যদি তারপরে ওসি সাহেব আছে, ওসি সাহেব যদি বলে না আমার এলাকা একেবারে সুন্দর শান্তি চাই, কোনো মদের ব্যবসা হবে না, মাদক চলবে না, মানে 100%। এটার মধ্যে আর কোনো বিকল্প কোনো কিছু নাই। কিন্তু ওই যে উনি বলছে যে হ্যাঁ তাদেরকে ম্যানেজ করে এক ধরনের এই মানে লোকেরা এই ধরনের ব্যবসা করে, এমনকি কোটিপতি হয়ে গেছে মানে এই ব্যবসা করে। এখন মানে ওই তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের একটা শেয়ার আছে যে মাসে তাকে এত দিবে, এই জন্য সে আর ওইটাকে এড়াইয়া চলে। যতভাবে আমরা দেখাই, দেখে যে ফ্যান্সিটি সহ ধরা পড়ে 3 দিন পরে দেখা যায় জেলা থেকে বাইরে গিয়েছে। একটু অ্যাড করি এখানে, আমি আমার মানে আশেপাশে একটা পারিপার্শ্বিকতা বলি। আমি দেখি অনেক মানুষ কোনো কাজকর্ম করে না, অথচ তার সংসার দিব্যি চলতেছে, বাড়িতে বিল্ডিং উঠতেছে। আমরা যদি এই জায়গাটা একটু নজর দেই যে প্রত্যেকটা মানুষের আয়ের উৎস কি, তাকে যদি সম্পূর্ণ জবাবদিহি তার আওতায় নিয়ে আসি, এবং এটা হার্ডলি মানে কঠোরভাবে, বুঝে বললাম না মুখে বলে ছেড়ে দিলাম হইলো না, মানে একেবারে আমি এটারে প্রয়োগ করব, বাস্তবায়ন করব যে তোমার আয়ের উৎস কি, তুমি কিভাবে চলতেছো, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই দেখাইতে হইব, বলতে হইব তুমি বিল্ডিংটা কিভাবে উঠাইলা। তো এইভাবে যদি আমরা আয়ের উৎস এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, কিভাবে সে আয় করতেছে, ব্যয় করতেছে, এটা নিশ্চিত করতে পারি, তাহলে দেখবেন সমাজে কোনো মানে অপরাধ প্রবণতাই থাকবে না, একদম জিরোতে চলে আসবে। সিন্ডিকেট, যখনই আমরা সিন্ডিকেট শুনি তখনই আমাদের প্রথমে মনে পড়ে যেটা হচ্ছে নিত্যপণ্যের বাজার। কেমন অবস্থা নিত্যপণ্যের বাজারে? এক্ষেত্রে আমার মনে হয় সরকারের খুব কঠোর ভূমিকা নিতে হবে।
একেবারে পণ্য আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে কী খরচ হয় এবং কত প্রফিট করবে এটা তাদের বেঁধে দেওয়া উচিত। আর এই বেঁধে দেওয়া দামের বাইরে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে সাথে সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা উচিত, নাইলে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব না। দ্রব্যমূল্য নিয়ে যদি সাধারণ মানুষের নাভিশ্বাস থাকে, সেক্ষেত্রে আসলে সামনের দিনের কি একটা অন্য রকমের সমস্যা হবে কিনা? এখানে যদি বাধ্যবাধকতা থাকে, এখানে যদি সিস্টেমটা থাকে, তাহলে কিন্তু এটা করতে পারে না। মনিটরিংটা আমরা জোরালো করতে পারি না কেন? মনিটরিংটা করতে পারি না। যে সরিষার মধ্যে যদি ভূত থাকে কিভাবে করবেন? আপনার যদি যশোর থেকে একটা ট্রাক আসে, এখানে আমি দেখছি শুনছি 4,000, 5,000, 6,000, 7,000 টাকার ট্রাকে নাকি চাঁদা দিয়ে দিতে আসতে হয়। তো এটার এফেক্টটা তো পণ্যের উপরে পড়বে। এখন তো সেই চাঁদা দিতে হচ্ছে না। এখন এই জন্য মনিটরিং দরকার। সঠিক মনিটরিং না মানে কি? ভোক্তা অধিকার। সে দোকানে যাচ্ছে, তুমি এই দাম কেন বিক্রি করতেছো? আসলে লোকটা তো বেশি দাম কিনছে। উনি দেখতেছে যশোরের দাম আছে 50 টাকা, তুমি কেন 200 টাকা বিক্রি করতেছো? তো দেখা যাচ্ছে সে কিনতেছে 150 টাকা ঢাকায়। তো এটাকে যদি না দেখে, এখন আমরা কিছু ওই টিভি শো করলাম যে আমরা দেখলাম অনেক কাজ করতেছি, আসলে এটা দেখার জন্যই হয়েছে। আসলে যে প্রপার ওয়েতে কাজটা হয়নি। আমাদের প্রপার কাজটা করতে হলে আমাদের সেই যেতে হবে, রুট লেভেলে যেতে হবে। উনি বলতেছে যে আসলে লোক দেখানো কাজ না, কাজটা হইতে হবে আন্তরিক এবং সেটা একেবারেই মাঠ পর্যায়ে সম্পৃক্ত থেকে। টাকার মান এবং ডলারের মানের সাথে একটা রাত দিন তফাৎ হয়ে গেছে। আমরা যখন আমাদের ব্যবসায়ীরা এলসি খুলতে যায়, তখন তাদেরকে ওইখানে ওই হিউজ পরিমাণ একটা টাকা ডোনেট করে ওইখানে ওইগুলা এলসি খুলে তারপরে প্রোডাক্টটা আনতে হয়। আরেকটি বিষয় আছে, সবচেয়ে বড় বিষয়, যেটা হচ্ছে ডলারের দুষ্প্রাপ্যতার বড় কারণ হচ্ছে আপনার রপ্তানি কমে যাওয়া। হ্যাঁ, ডলারের দুষ্প্রাপ্যতা মূলত আসলে আবার আমরা এই দুর্নীতির দিকে চলে যেতেছি। আমরা বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা পণ্য রপ্তানি করে, কিন্তু সেই টাকাটা বাংলাদেশে আনে না। টাকাটা কি করে কানাডা, আমেরিকা, বিশেষ করে আমাদের গার্মেন্টস পণ্যগুলো কিন্তু আমেরিকা, ইউরোপে যায়। বেক্সিমকোর নামে কিন্তু এই অভিযোগটাই কিন্তু সুপ্রিম কোর্টে আসছে, হাইকোর্টে আসছে। টাকা দেশে আসে। এটা আমি ইন্টারাপ্ট করি। এক্সপোর্টাররা যে টাকা বাইরে রেখা দেয় তা না। এক্সপোর্টারদের যে ডলার, সেটা বাংলাদেশে না আসলে তার মানি লন্ডারিং এর কেস হবে। কিন্তু উনি কি করছে, সালমান এফ রহমান নিজেই সে আমেরিকাতে একটা কোম্পানি করছে, নিজের কোম্পানির থেকে মানে ওনার হয় আত্মীয় স্বজন দিয়ে সে ওখান থেকে এলসি পাঠাইতো। ওই এলসি দিয়ে খালি কন্টেনার পাঠাইতো, মালও যেত না। হ্যাঁ, টাকা যেত গা ঠিকই, টাকা ওই টাকাগুলো চলে যেত। এইভাবে এই সিস্টেমে সে রপ্তানি বাণিজ্যটা, আমদানি বাণিজ্য, শেয়ার মার্কেট সব ডিস্ট্রয় করে ফেলছে। এবং আপনি জানেন যে সরকার পদত্যাগের আগ মুহূর্তে বেতন দেওয়ার জন্য বা এই বাজেট ঘাটতি বিভিন্ন কারণ থেকে 60,000 কোটি টাকার শুধু নোট ছাপাইছে। সেই নোটগুলো দিয়ে আপনি এখন মূল্যস্ফীতি কেন হয়? আপনার সম্পদের পরিমাণ আপনার টাকা থাকতে হবে। এখন সম্পদের যে 60,000 কোটি টাকা আপনার বেশি মার্কেটে, যার দরুন এখন জিনিসপত্র এই অর্থের মূল্য কমে গেল, গেছে, ডলারের দাম বেড়ে গেছে। রেমিটেন্স যোদ্ধারা এই সরকারের সাথে, আওয়ামী লীগ সরকারের সাথে ঘোষণা দিয়েছিল যে আমরা রেমিটেন্স পাঠাবো না। সেই কারণেও আপনার ডলার আসা বন্ধ হয়ে গেছিল। বিভিন্ন কারণে চেপে ধরছিল আওয়ামী লীগকে। আমরা যেমন বাংলাদেশ থেকে যেমন সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, হ্যাঁ, বিদেশ থেকে প্রবাসী যারা আছে, প্রবাসী তো 1 কোটির উপরে, তারা তো প্রতিদিন আপনার যেই রেমিটেন্স পাঠাইতো সেটা বন্ধ করে দিয়েছিল। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন কু করার চেষ্টা করছে। আমরা দেখছি সামরিক কু হওয়ার চেষ্টা হয়েছে, জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছে, আনসার কু হওয়ার চেষ্টা হয়েছে। তারপরে আমরা এটাও দেখেছি, রিক্সাওয়ালা, সিএনজি, বর্তমানে দেখতেছি হিন্দুরা নেমে গেছে মাঠে। মানে প্রত্যেকটা সেক্টর থেকে তারা আসতেছে, আমার এটা চাই, এটা চাই, চাই খালি চাই করতেছে। উনি যেমনটি বললেন যে আসলে এই যে এখনো ষড়যন্ত্র চলছে, আপনার কি মনে হয়? চলছে, এটা সবসময় থাকে। এটা অনেক সাধনার একটা সরকার, অনেক সাধনার। আজকে এই দেশে দেখেন গত 2 মাস ধরে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই, তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে এরকম ছিল তার চেয়ে ভালো আছে মানুষ। হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা আপনি মব জাস্টিসের কথা বলছেন, এগুলো তো সবসময় হতো। কিন্তু আজকে দেখেন, আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, ইভেন যারা আওয়ামী লীগ করতো তারাও শান্তিতে আছে। কথায় বলে 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। যে ঐক্যের মধ্য দিয়ে পরাক্রমশালী স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, ছাত্র জনতার সেই ঐক্যকে ধরে রেখেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবাইকে এগিয়ে যেতে হবে, এমন প্রত্যাশা জানিয়ে এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় আজ শেষ করছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে চায়ের কাপের ঝড়ে।